ইরানে অব্যাহত হামলায় নতুনভাবে ২০ জনের প্রাণহানি। পাল্টা জবাবে মার্কিন F-15-এর মতো যুদ্ধযান ধ্বংস ১ মাস স্থায়ী হতে পারে অভিযান, বললেন ট্রাম্প। আজ খামেনির জানাজা হওয়ার কথা, শরীক হতে মানুষের ঢল। ইরানের শাসনভার গ্রহণ করেছেন ৩ সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল। ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে গতিশীল রেল যোগাযোগ শুরু করতে চায় সরকার। মেট্রোর পাশাপাশি সাশ্রয়ী মনোরেল চালুর বিষয়ে যোগাযোগ বিশেষজ্ঞের সাথে প্রধানমন্ত্রীর আলোচনা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ইরানের বিভিন্ন স্থানে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের জোরালো হামলা। রাজধানীর নীলুফার স্কোয়ারে চালানো হামলায় ২০ জনের বেশি নিহত হয়েছে। ভোররাতে তেহরানের বিভিন্ন স্থানে জোরালো বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। আবারও হামলা হয়েছে বাস্তুর এলাকায়, যেখানে সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের কার্যালয় সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবন রয়েছে। তেহরানের গান্ধী হাসপাতালে ভয়াবহ হামলা হয়েছে। অনেক হতাহত এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রাজধানীর পশ্চিমে হামলার শিকার হয়েছে একাধিক সামরিক স্থাপনা ও বেসামরিক ভবন। যৌথ হামলায় ১,০০০-এর বেশি টার্গেট আক্রান্ত হয়েছে বলে দাবি মার্কিন বাহিনীর। কমপক্ষে ৪০ জন শীর্ষ নেতা প্রাণ হারিয়েছেন। গার্লস স্কুলে হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৮০ জনে। ইরানের বিমান বাহিনীর উপর হামলা চালিয়ে বিভিন্ন ফাইটার জেট ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তাতে দেখা যায় বিভিন্ন বিমান ঘাঁটি এবং এয়ারপোর্টের হ্যাঙ্গারে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। দেশটির বিমান বাহিনীর বিভিন্ন ফাইটার জেটে আঘাত হানে একের পর এক মিসাইল। হ্যাঙ্গারে থাকা এসব ফাইটার জেট মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। পাশাপাশি ইরানের বিভিন্ন ড্রোন লক্ষ্য করেও হামলা চালানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের লক্ষ্যেই অভিযান চালানো হচ্ছে। আরেকদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে শক্ত জবাব দিচ্ছে ইরান। একযোগে হামলা চলছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে। এখন পর্যন্ত টার্গেট হয়েছে বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকের মার্কিন ঘাঁটি। বাগদাদ বিমানবন্দরের কাছাকাছি যুক্তরাষ্ট্রের ভিক্টোরিয়া ঘাঁটিতে হামলা হয়েছে। বাহরাইনের মিনা সালমান বন্দরে আঘাত হেনেছে মিসাইল। সেখানে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের খবর মিলেছে, একজনের প্রাণও গেছে। ইরানের ছোড়া ৬১টি মিসাইল এবং ৩৪টি ড্রোন ভূপাতিতের কথা জানিয়েছে বাহরাইন। বেসামরিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে দেশটি। সিরিয়ার দামেস্কে ইরানি হামলায় ৪ জন আহত হয়েছে। এদিকে লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ। জানিয়েছে হাইফা বন্দর টার্গেট করেই তাদের এই হামলা। রকেট ভূপাতিতের দাবি করেছে তেল আবিব, তবে কোনো ক্ষয়ক্ষতি নেই। ইরানের মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান। কুয়েতের আকাশ সীমায় মিসাইলটি আঘাত হানে যুদ্ধবিমানটিতে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই ভিডিও প্রচার করে। এতে দেখা যায় একটি মিসাইল এসে ফাইটার জেটটিতে আঘাত হানে, এরপরে সেটি বিস্ফোরিত হয়। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। এর আগে প্যারাশুট নিয়ে ফাইটার জেট থেকে বেরিয়ে যেতে সক্ষম হন এর পাইলট। لا والله حربيه طياره حربيه طياره حربيه شوف 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 আগামী ৪ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে ইরানের বিরুদ্ধে চলমান অভিযান। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের হামলায় মার্কিন সেনা হতাহতের বিষয়ে ট্রাম্পের দাবি, তার দ্বিতীয় মেয়াদে এটাই প্রথম হতাহতের ঘটনা। পৃথক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন, সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে হামলা চলবে। ৩ মার্কিন সেনা নিহতের প্রতিশোধ নেবেন বলেও জানান তিনি। ইরানের হামলায় আরও বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছে। ট্রাম্প জানান, আরও বিশাল বহর নিয়ে ইরানে অভিযান চালানো হবে, তবে ইরানের সাথে এখনো আলোচনার পথ
খোলা বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছুই জানাননি। রোববার বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, জর্ডান সহ আরও কয়েকটি দেশের নেতাদের সাথে কথা বলেছেন ট্রাম্প। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় হত্যাকাণ্ডের শিকার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির আজ জানাজা হওয়ার কথা। তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জানাজা হবে। এর আগে শোক র্যালি হবে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং শোক র্যালিতেও হামলার শঙ্কা রয়েছে। ইসরায়েলের তরফ থেকে এই হামলা হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম এবং নিরাপত্তার কারণে শোক র্যালি ও জানাজার আনুষ্ঠানিকতা পেছানোও হতে পারে। يا نحل مرتفع رايه চরম দারিদ্র্যতার সাথে লড়াই করে আয়াতুল্লাহ আলী খামেনির শৈশব কেটেছে। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের প্রধান এবং বিশ্ব মুসলিমের মাঝে প্রভাব বিস্তারকারী অন্যতম এই নেতার ছোটবেলা কেটেছে খেয়ে না খেয়ে। শারীরিক দুর্বলতার কারণে অল্প বয়স থেকেই তার দৃষ্টিশক্তি ক্ষীণ। তবে তুখোর মেধাবী খামেনির পথ চলা থেমে থাকেনি। শিক্ষাক্ষেত্রের প্রতিটি পর্যায়ে মেধার স্বাক্ষর রেখেছেন। একদিকে অস্ত্র হাতে যেমন লড়েছেন, অন্যদিকে লিখেছেন কবিতাও। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসহাদের একটি ধর্মীয় পরিবারে 1939 সালে জন্ম আলী খামেনির। সর্বোচ্চ ধর্মীয় নেতার আত্মজীবনীতে উঠে এসেছে তার ছোটবেলার সব স্মৃতি। খামেনির বাবা ছিলেন একজন শিয়া স্কলার, তবে শৈশবে মায়ের কাছে কোরআন হাদিস সহ ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক জ্ঞান লাভ খামেনির। অভাবের সংসারে তাকে এবং তার পরিবারের অন্য সদস্যদের প্রায়ই ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যেতে হতো। এছাড়া মলিন এবং পুরনো পোশাকের জন্য শৈশবে মাদ্রাসার সহপাঠীরা কটাক্ষ করত খামেনিকে। ধীরে ধীরে তার মেধার বিকাশ ঘটতে থাকে। এক পর্যায়ে হয়ে ওঠেন বিদ্যালয়ের সেরা শিক্ষার্থী। তবে বাবার বিরোধিতার মুখে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে পারেননি তিনি। তখন ধর্মীয় শিক্ষার জন্য শিয়া মুসলিমদের পবিত্র নগরী কোমে পাঠানো হয় খামেনিকে। কৈশোরে সাহিত্যের প্রতি তার বিশেষ আগ্রহ জন্মেছিল। বিশেষত উপন্যাস ও কবিতার দিকে ঝোঁক ছিল বেশি। যোগ দিতে শুরু করেন কবিদের বিভিন্ন সভা ও কবিতার আসরে। সাহিত্যের প্রতি অনুরাগে খুব অল্প বয়সেই পাঠ করেছিলেন হাজারেরও বেশি বিশ্ববিখ্যাত উপন্যাস। এমনকি যৌবনে আমিন ছদ্মনামে কবিতাও লেখা শুরু করেছিলেন তিনি। ছাত্র থাকাকালে 1955 সালে কোমে একটি সভায় যোগ দেন খামেনি। সেখানেই তার দেখা হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সঙ্গে। এক পর্যায়ে ইরানের তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধাচরণ শুরু করেন আলী খামেনি। 1962 সালে যোগ দেন আয়াতুল্লাহ খোমেনির ধর্মীয় আন্দোলনে, হয়ে ওঠেন তার একনিষ্ঠ অনুসারী। এ সময় পাহলভির বিরুদ্ধে সরাসরি বিক্ষোভে জড়িয়ে পড়েছিলেন আলী খামেনি, ফলে বেশ কয়েকবার গ্রেফতারও হয়েছিলেন। এরপরের কাহিনী তার রাজনৈতিক উত্থানের। 1989 সালে খোমেনির মৃত্যুর পর ইরানের ধর্মীয় পরিষদ তাকে সর্বোচ্চ নেতার আসনে অধিষ্ঠিত করে। এক পর্যায়ে সংবিধান সংস্কারের মাধ্যমে শিয়া ধর্মগুরুদের সর্বোচ্চ পদমর্যাদা আয়াতুল্লাহ উপাধিতে ভূষিত করা হয় খোমেনিকে। 38 বছর ধরে তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইরানের শাসনভার গ্রহণ করেছে অন্তর্বর্তী কাউন্সিল। সংবিধান অনুযায়ী পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় কাজ পরিচালনা করবে এই পরিষদ। 3 সদস্যের কাউন্সিলে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি, ধর্মীয় নেতা আহমাদ আলী আরাফি। কাউন্সিলের নেতৃত্বেই পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের কাজ চলবে। কাউন্সিলের ডাকা বিশেষ অধিবেশনে বিশেষজ্ঞ প্যানেলের ভোটাভুটির মাধ্যমে সর্বোচ্চ নেতা নির্বাচিত হবেন। তবে যুদ্ধ পরিস্থিতিতে অধিবেশন আয়োজন সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান, সাফ জানিয়ে দিলেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে নিজ অবস্থান তিনি স্পষ্ট করেন। ওই প্রতিবেদনেই বলা হয়েছে, ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সাথে পুনরায় আলোচনার চেষ্টা চালাচ্ছেন লারিজানি। তিনি দাবিটি উড়িয়ে দিলেও ভিন্ন সুর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কণ্ঠে। তিনি বলেছেন, চলমান উত্তেজনা বন্ধ আর স্থিতিশীলতা পুনঃস্থাপনে যে কোনো প্রচেষ্টায় আগ্রহী তেহরান। এ তথ্য জানায় তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। আর তেহরানের শীর্ষ পর্যায়ের এই পরস্পর বিরোধী মন্তব্যে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আগ্রহের কথা জানিয়েছে ইরান।
ইরানে যুদ্ধের জেরে চরম অস্থিতিশীলতায় বিশ্বের জ্বালানি তেলের বাজার। রোববার অপরিশোধিত তেলের দাম এক লাফে প্রায় 10% বেড়েছে। ব্যারেল প্রতি তেলের দাম বেড়ে পৌঁছায় প্রায় $80। এশিয়ার বাজারে ব্রেন্ট তেলের দাম এখন ব্যারেল প্রতি $82। তেলের দাম বৃদ্ধির সাথে সাথে এর নেতিবাচক প্রভাব পড়ে শেয়ার বাজারেও। যুক্তরাষ্ট্রের বড় শেয়ার সূচকগুলো প্রায় 1% কমেছে। স্বর্ণের দাম প্রায় 2.6% বেড়েছে। বিশেষজ্ঞদের সংখ্যা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম আরও বাড়তে পারে, এমনকি ব্যারেল প্রতি $100-এও পৌঁছাতে পারে। ইরানের পাল্টা হামলার জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অনেকটাই থেমে গেছে, আর এ পথেই হয় বিশ্বের 20% তেলের বাণিজ্য। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত দুদিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোতে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছি। সহকর্মী সুমাইয়া ঐশী অপেক্ষা করছেন। গত 2 দিন যাবত তো অনেক যাত্রী অপেক্ষায় আছেন ঐশী, তারা ফ্লাইট শিডিউলের সঠিক তথ্য এবং সহযোগিতা ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা একটু বিস্তারিত করে জানাবেন। তথ্য বিভ্রান্তির একটি বিষয় বৃষ্টি এখনও আছে, কারণ বিভিন্ন এয়ারওয়েজে যেগুলো ফ্লাইট ক্যান্সেল হয়েছে সেগুলো তো বটেই, তবে সেগুলো আসলে বোর্ডিংয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিজিটাল স্ক্রিনে এখানে, এবং অনেককে যখন রিশিডিউল হচ্ছে তাদেরকে ফোন করে বা মেসেজ করে জানিয়ে দেওয়া হচ্ছে। তবে বেশিরভাগ যাত্রী বলছেন যে এগুলো রিশিডিউল হয়নি, সেই ফ্লাইটগুলোর বিষয়ে তারা সঠিক তথ্য পাচ্ছেন না, এক এক জায়গায় এক এক রকম তথ্য পাচ্ছেন এমনটিও জানানো হয়েছিল, এমনটিও বলছিলেন তারা বিভিন্ন সময়। গতকালও যেমন আমরা দেখেছিলাম যে তারা বলছিলেন আসলে বিভিন্ন যাত্রীরা যে বিভিন্ন এজেন্সি তাদেরকে বলছেন অপেক্ষা করতে, কিন্তু বন্দর কর্তৃপক্ষ বলছিল যে বিমান চালু হতে আরও বেশ খানিকটা সময় লাগবে, বা আদৌ কবে বিমান চলাচল শুরু করবে বা স্বাভাবিক হবে সেই বিষয়ে সঠিক তথ্য তারা জানেন না। এই রকম কিছু কিছু ক্ষেত্র আজকেও দেখা গিয়েছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে যে বেশ কিছু ফ্লাইট কিন্তু চালু হয়েছে, যেমন সকাল থেকে আপনি হয়তো ডিজিটাল স্ক্রিনও দেখতে পেলেন যে মদিনার ফ্লাইট চালু হয়েছে। একই সঙ্গে জেদ্দা এবং মাস্কটের ফ্লাইটও সকালবেলা আমরা দেখলাম একটি রিশিডিউল হলো। ফলে ধীরে ধীরে এরকম বেশ কয়েকটি ফ্লাইট কিন্তু রিশিডিউল হচ্ছে। তবে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এই মোটামুটি 4টি জায়গার ফ্লাইট কিন্তু একদমই বন্ধ আছে, কারণ আপনি জানেন যে একটি যুদ্ধ পরিস্থিতি চলছে, এবং সেই যুদ্ধ পরিস্থিতি চলাকালীন অবস্থায় একটি নিরাপত্তা ঝুঁকির বিষয় আছে। সেই নিরাপত্তা ঝুঁকির কারণেই আসলে এই যে ফ্লাইটগুলো বন্ধ করা হয়েছে। এখন যতক্ষণ না পর্যন্ত আসলে সেই নিরাপত্তা ঝুঁকি কাটবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই ফ্লাইটগুলো চালু হবে না। তবে যারা যাত্রী তারা ভীষণ রকম বিপাকে পড়েছেন। অনেকেই 2 দিন ধরে বিভিন্ন আশপাশের হোটেলগুলোতে আছেন, তারা বলছেন যে একটা সুনির্দিষ্ট সময় যদি জানা যেত তাহলে তারা সেইভাবেই প্রস্তুতি নিতে পারতেন। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন ঐশী। ঢাকাকে বিকেন্দ্রীকরণ করার জন্য গতিশীল রেল যোগাযোগ শুরু করতে চায় সরকার, এমনটা জানিয়েছেন পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল হক। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর এম শামসুল হক। এ সময় যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। সাক্ষাৎ শেষে শামসুল হক আরও জানান, বৈঠকের সর্বোৎকৃষ্ট মাধ্যম মেট্রোর পাশাপাশি মনোরেল করার কথাও আলোচনা হয়েছে, যা অনেকটাই সাশ্রয়ী, এবং জানান ঢাকার গণপরিবহন ব্যবস্থা দ্রুত পরিবর্তন নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। আরও জানিয়েছেন আগামী 6 মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানো হবে, যার চালকও হবেন নারী। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। দুপুর 2টায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে, এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চান। রেল ভিত্তিক ঢাকাকে ডিসেন্ট্রাল, যেটা অন্যান্য সরকারও বলেছে, আমার মনে হয় উনি আন্তরিকতার সাথে বলছেন। সচিবালয় সহকর্মী ফয়সাল মাহমুদ আছেন, দেখি তার কাছে কি আপডেট আছে এই বিষয়ে। ফয়সাল, যোগাযোগ উন্নয়নের ব্যাপারে কি কি প্রস্তাবনা দেয়া হলো, এবং আজ তো আরও বেশ কিছু মিটিং হওয়ার কথাও রয়েছে, যে বৈঠকগুলোর কথা মাত্রই দর্শকদের জানাচ্ছিলাম, একটু বিস্তারিত করে জানাবেন সবকিছু মিলিয়ে।
বৃষ্টি অন্যান্য দিনের মতো আজকেও বেশ ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল থেকে বেশ কয়েকটি মিটিং বৈঠক ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা দুঃখিত বুয়েটের যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল হক এর সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে তারা ঢাকার যে যোগাযোগ পরিবহন ব্যবস্থা সেটির আধুনিকায়ন বা শৃঙ্খলা ফেরানোর বিষয়ে মূলত আলোচনা করেছেন। এর পাশাপাশি ঢাকাকে কিভাবে ডিসেন্ট্রালাইজ করা যায় সেই বিষয়ে আলোচনা করেছেন এবং সেই বৈঠক শেষে বের হয়ে অধ্যাপক শামসুল হক তিনি বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন এবং সেখানে তিনি প্রধানমন্ত্রীর যে গণপরিবহন নিয়ে বা গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর যে আগ্রহ সেই আগ্রহের কথা তিনি জানিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে ঢাকা শহরের যে গণপরিবহন ব্যবস্থা রয়েছে সেখানে নারীরা বেশ পরিবহন নিয়ে বা গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর যে আগ্রহ সেই আগ্রহের কথা তিনি জানিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে ঢাকা শহরের যে গণপরিবহন ব্যবস্থা রয়েছে সেখানে নারীরা বেশ বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন এবং সেই বিষয়টি প্রধানমন্ত্রীকে আহত করেন বলে উল্লেখ করেছেন এবং সেই বিষয়টিকে নোটিশ করে প্রধানমন্ত্রীর আগ্রহের কথা তিনি জানিয়েছেন যে ঢাকা শহরে নারীদের জন্য আলাদা করে ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনার কথা তিনি বলেছেন। এর পাশাপাশি ঢাকা শহরের যে গণপরিবহন ব্যবস্থা এবং সেখানে তিনি উল্লেখ করেছেন সেই গণপরিবহন ব্যবস্থার মধ্যে মেট্রো রেল বেশ কার্যকরী ভূমিকা রাখছে। তার পাশাপাশি তিনি মেট্রো রেলের পাশাপাশি সাশ্রয়ী মূল্যে দ্রুত বাস্তবায়নযোগ্য মনোরেলের কথাও তারা আলোচনা করেছেন। তারা বলছেন যে যাতে স্বল্প সময়ের মধ্যে গণপরিবহনে বেশি সংখ্যক মানুষকে সেবা দেওয়া যায় এরকম কি অন্যান্য বিকল্প ব্যবস্থা আনা যায় সেই সব বিষয়ে আলোচনা করেছেন। তো সেই জায়গায় মূলত মনোরেলের কথা বলা হচ্ছে। এর পাশাপাশি ঢাকাকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনার তারা কথা জানিয়েছেন এবং সেই ক্ষেত্রে রেল যোগাযোগের প্রতি তারা বেশ গুরুত্ব দিয়েছেন এবং সেটিকে দ্রুত বাস্তবায়ন করবার জন্য যারা করা লাগে সে বিষয়ে বৈঠক হয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল। আজ জাতীয় পতাকা উত্তোলন দিবস। ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণের বটতলায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং ওই দিন পতাকা উত্তোলন করেছিল ডাকসুর তৎকালীন ভিপি আ.স.ম. আব্দুর রব। সেদিনকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসটি উদযাপন করছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দিবসটির কর্মসূচির সূচনা করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেছেন, জাতীয় পতাকা শুধু একটি কাপড়ের টুকরো নয়, বরং জাতির পরিচয় নির্ধারণের প্রতীক, জাতীয় ঐক্যের শক্তিশালী বহিঃপ্রকাশ। জাতীয় পতাকা জাতির ইতিহাসের এক গৌরবজনক প্রতীক এবং এই পতাকা দিবস জাতির জন্য এক হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এবং আরও বলেছেন, জাতীয় পতাকার মর্যাদা, তাৎপর্য, ইতিহাস সম্পর্কে দেশের প্রতিটি সন্তানের জানা অত্যন্ত জরুরি। মিরপুরের প্যারিস খালে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বেলা ১১টার দিকে পল্লবীর প্যারিস খালের মুখে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। তিনি বলেন, খালের দুই পাশে অবৈধ বসতি থাকায় এখনই খনন কাজ করা সম্ভব নয়। এদের পর স্থানীয়দের সাথে আলোচনা করে এই খালটির খনন কাজ শুরু হবে। আমিনুল হক বলেন, অবৈধ দখলে প্যারিস খালটি হারিয়ে যাচ্ছে। এর ফলে মিরপুরের বড় অংশ জুড়ে জলাবদ্ধতা দেখা দেয় এবং খাল সংরক্ষণ বর্তমান সরকারের অগ্রাধিকার। এই ছিল যমুনা নিউজের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।